এই শহরে কেউ স্বপ্ন দেখে ঘুমিয়ে, আর কেউ ঘুমায় না স্বপ্নের জন্য। এই বাচ্চাগুলোরও মা বাবা আছে, কিন্তু সব মা বাবা কি তাদের পাশে থাকতে পারে? আজ আমরা খুঁজব মা বাবার গল্প, যাদের কথা আমরা খুব কমই শুনি। এই ব্যস্ত শহরের প্রতিটা মানুষের পেছনে লুকিয়ে আছে একটা গল্প, একটা পরিবার, একটা মা আর বাবা। তিনি প্রতিদিন শত শত মানুষকে গন্তব্যে পৌঁছে দেন, কিন্তু তার নিজের জীবনের গন্তব্য শুরু হয়েছিল একজন বাবার হাত ধরে। হয়তো আমরা কখনো ভাবিনি একজন বাস চালকের হাসির পেছনে এতটা ভালোবাসা লুকিয়ে থাকে। এই মানুষটা ঠান্ডা কুলফি বিক্রি করে, কিন্তু তার মনে আছে অনেক গরম স্মৃতি তার মা বাবাকে নিয়ে। কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, বিশেষ করে মায়ের হাতের স্পর্শ। ঢাকায় আসছি একদম যদি চাকরির আগে আসছি আমি আপনার 79। ঢাকায় আছে মোটামুটি আপনার তাও তো 4 মাস। আমি ঢাকায় আছি আপনার 2001 সালে। ঢাকা আছি একটা আচ্ছা 25 বছর হচ্ছে। 79-এর থেকে ঢাকাতে, তারপরে ঢাকাতে থাকার পরে আমি কিন্তু ইউনিভার্সিটি গাড়ি চালাবার আগেও কিন্তু আপনাদের ইউনিভার্সিটিতে থাকার একটা অভিজ্ঞতা আমার আছে। জসিমউদ্দিন কলেজে আমি থাকতাম, তখন তো ফ্রি ছিল, তখন তো এত ঝামেলা ছিল না। এখন তো সেই ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি পরবর্তী অনেকটা চেঞ্জ হয়ে গেছে, নিয়ম কানুন সব কিছু ছিল আর কি। বহুত আগে, আজ প্রায় 27 বছর আগে আমার লাইফ এসে, তার ভিতরে রিক্সা চালাইছে, অনেক কাজ করেছে, ঠেলা গাড়ি বইছে। আমি এর আগে হোটেলে কাজ করতাম। জীবনের চাকা ঘোরাতে ঘোরাতে তিনি নিজের স্বপ্নগুলো হয়তো থামিয়ে দিয়েছেন, কিন্তু তার মা বাবার জন্য তার ভালোবাসা কখনো থামে না। আমরা হয়তো তাদের শুধু রিক্সাওয়ালা বলি, কিন্তু কারো কাছে সে একজন আদর্শ সন্তান। রাস্তায় দাঁড়িয়ে শশা বিক্রি করা এই মানুষটারও আছে একটা গল্প। জীবন যতই কঠিন হোক, মা বাবার জন্য ভালোবাসা কখনো কমে না। বাবা উনি 80 করে উনি মারা গেছে না, তখন আমরা বেকার ছিলাম। হ্যাঁ, তখন পরবর্তীতে আমার মা, যিনি আমাদেরকে তার ছায়ায় এই বড় করা, যা চাকরি বাকরি ইস্তেফাতে যা কিছু, আজকে যদি বলতে গেলে যে বাবা জন্মদাতা পিতা, এবং পরবর্তীতে যে দায়িত্বটা পড়ছিল আমার মায়ের কাঁধে, মায়ের কারণে হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। ফ্যামিলি বাপ মা নেই, বাপ মা মারা গেছে যখন আমি ছোট। আমার মা ধরেন খুব একটাই মানে ছিল, এই চাল পালে খাওয়ানোর জন্য খুব ই করতে। তবে বাপের ইনকাম কম থাকতে বলে খাওয়াতে পারতো না, তবু আমার মা খুব চেষ্টা করেছে খাওয়ানোর জন্য। এমন দিনে এমন ভাবে রান্না করেছে যে বড় লোকরা ওরকম খায় না। হ্যাঁ, এইভাবে আমার বাপ মা খাওয়াছে। আবার সবচেয়ে পছন্দের খাবার ছিল, আমরা তো গ্রামের মানুষ ছিলাম, তো আমার বাবা দেখুন সকালবেলা পান্তা ভাত খেত। আর আমার মাকে বলতো খেসারি দিলে বড়া ভাজতে, তো ওইটা দিয়ে বাবা পান্তা ভাত খেয়ে মরিচ দিয়া তখন সে বাজারে যাবে। মানে এইটা ছিল আমি দেখতাম। তো আমাদেরকে বলতো বেলা সকালে পান্তা ভাত খেলে পাকস্থলী ঠান্ডা থাকবে। মানে তখন তো বুঝতাম না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল যে পান্তা ভাত খেলে পাকস্থলী ঠান্ডা থাকবে, তোমরা ভালো কাজ করতে পারবা। কিন্তু এখন তো আমরা এই কথাটা আমার বারবার মনে দেখলাম তো, যে আমার বাবার সব থেকে প্রিয় খাবার ছিল সকালবেলার পান্তা ভাত। আর আব্বা মিষ্টি ব্যবহার করে খুব। আর আম্মা খাওয়ার কোনো গায়ে করেন যে গায়ে। তারপরে ধরেন আমি আমার দিকে একজন মা কি খাতুন কাছে, তো আমি আনিতে না কিছুই খাবো না। তারপরে আমি ধরো এই ঢাকাতে বাইরে দিন যাবো, সেদিন হয়তো রসমালাই রসমালাই নিয়ে যাবো, ফল ফল নিয়ে যাবো, নিয়ে যায় আমার মার অর্ধেক দিই। আর আমার মেয়ে ছেলে পেলে আছে, লাঠি বুতে আছে, ওর জন্য অর্ধেক পাই দিয়ে এটা ভাগ করে আমরা সবাই খাই। আর আমার মা বাপের জন্য ছোটবেলাটা মামা অবভিয়াসলি খুব ভালো কাটছে, কারণ এগুলো ছোটবেলার কথা যদি মনে পড়লে এখনো খারাপ লাগে। এই কারণে যে ওই শৈশবে যদি আবার ফিরে যেতে পারতাম, তা সেই দিনগুলোর সাথে অ্যাড করতে পারতাম। বর্তমান যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনের সাথে মানে যখন ওই সিচুয়েশনের কথা মনে পড়ে, তখন মনে যে কোথায় ছিলাম, কোথায় আসলাম, আল্লাহ যদি ওরা বাঁচিয়ে রাখে সামনে, আর কি যে হবে একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কি হবে। এমন কিছু বাম্মা কই নেই, আমার কোনো ওকাম বাগনা করিনি তো। আচ্ছা, খেলছি আর খাসি খাই দেয়, গোল পাই এই। আমার মা একদিনে আমাকে মারতে দাবত দিছিলে। হ্যাঁ, তখন হচ্ছে আমার দাদির গরু ছিল একটা, আমি অতটা বুঝতাম না।
এক বাছুর ছিল, আমি আবার ওই বাছুরের গলায় গামছা বাঁধিয়ে টাইম নিয়ে যেতাম। হ্যাঁ। হাতে তো ছুটি দেয়া ওই গামছা গে ছিঁড়ি। হ্যাঁ। তখন ধরেন আমার দাদি কয়, তো গামছা কিনে দিয়ে সময় পারলাম না, আর তুই গামছা কেন ছিঁড়ি ফেললি? এটা আমার মারবে। আমি খুব সিনেমা দেখার পাগল ছিলাম। স্কুল ফাঁকি দিয়ে তখন বাবা একটা কথা বলতো যে আজকে যে তুমি সিনেমা দেখতেছো লেখাপড়া বন্ধ করে, তুমি একদিন অনুভব করবা যে তুমি কোন জিনিসটা তুমি হারাইলা। আজকে সে মনে পড়ে যে ওদিনকার যদি সিনেমা গুলো না দেখতাম আর লেখাপড়া করতাম, হয়তো আমি আজকে চালক হিসেবে এখানে নিয়োগ আসছি, হয়তো আমার এই পথটা থাকতো না, হয়তো আমার কোথাও একটা চেয়ার টেবিলে একটা জায়গা হতো আমার জন্য করতে। এটা ছিল আমার জীবনের সময় আমার ব্যর্থতা। আর আমার বাবার মনে করবো তিনি ছিল তার সাফল্যতা, সে হয়তো বলছে আমি শেষ শুনি নাই। এটাই ছিল আমার সন্তান হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। না, আমার ধরেন এই জীবনটাই গেছে কামের পর। ছোট কালেতে আমার হচ্ছে গিয়ে আমার দাদা নৌকা চালাইতে, ধরেন আমার কোলে করে নিয়ে চলে যাচ্ছে নৌকায়, যে আমার তো যাওয়া লাগবে, পানি ছেঁচা লাগবে না, হাল ধরা লাগবে না। হ্যাঁ, খুব এতে আমাকে মানুষ করেছে। হ্যাঁ, আস্তে আস্তে ধরেন যত বড় হয়েছে ততই আমার কামের চাপ বাড়েছে। এই হতো। এই তো একটা যদি কথা যদি আপনাকে বলতে পারা হয়, এটা আজকের আপনার মাধ্যমে প্রশ্ন মাধ্যমে বলি যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে ট্র্যাজেডি কোন জিনিসটা, সেটা এক কথায় বলবো যে আমাদের নিজের অর্থ দিয়ে আমি আমার বাবাকে একটি পণ্য কিনে দিতে পারি নাই। আমরা মনে করি আমার বাবার, আমরা 4টি সন্তান, আমরা 4টি সন্তানই বাবার কাছে ব্যর্থ। এটাই ছিল আমরা ব্যর্থ যে আমাদের অর্থ উপার্জনা দিয়ে আমার বাবাকে আমরা কিছুই দিতে পারি না, শুধু তার অন্যই ধ্বংস করে আসছি, তো তার জন্য আমরা কিছু করতে পারি। হ্যাঁ, আমার আম্মু স্কলারশিপ আছে, যেটা যদি বলা হয় 1971 সাল, তখন আমার বয়স হলো 11 বছর। ওদিনকার আমরা যে আমার মায়ের সাথে যেখানে পালাইছিলাম জঙ্গলের ভিতরে, সেখানে আমরা যারা পালাইছি জমির ভিতরে, সেখানে পরে আমরা কয়েক হাজার মানুষ ছিলাম। তখন আমার ওই সময় পাকিস্তানি বাহিনীর মেশিন গানের গুলিতে আমার মায়ের এই মাথার চুল ছিঁড়ে গেছে। তখন আমাদেরকে ওই মা মাথা নিচে দিয়ে কচুরি দিয়ে আমাদের মাথা ঢেকে রাখছে। এবং ওদিনকার আমরা যখন বাড়িতে আসছি তখন আমাদের ঘরটা পুড়ে ফেলছিল। সেদিনকার আমরা নারকেল খেয়েছি এবং সেদিনকে আমার মা আমাদেরকে ভাত দিতে পারে না, তখন বলছে যে আজকে আমার সন্তানদেরকে আমি ভাত দিতে পারলাম না, আজকে নারকেল খেলাম। এই একটা স্মৃতি আমার মনে আছে যে 1971 সালের যে আমার আম্মার কিন্তু আর একটা ব্যাপার ছিল। আমার আম্মা উনি ব্যাপারটা ছিল এরকম, একটা মজার কথা বলি। আমার আম্মা কিন্তু সবসময় দেখতাম আমরা খেয়ে যেতাম, কিন্তু আমার আম্মা খেত না। তখন বলতো আমার যে মা খাবার খাও না কেন? তোর বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি খাবার খাবো না। ওনার এই প্রতিজ্ঞাটা যে বসে থাকা, দেখতাম যে বাবার খাবারের পরে তারপরে উনি খাইতে থেকে 2টা বাজুক আর 3টা বাজুক আর 4টা বাজুক, বাবা খাওয়ার পরে যদি কোনো খাবার তার পাত্রে রেখে যেত, হ্যাঁ, পরেও দেখতাম ওই বাবার মা ওই খাবারটা সে মানিয়ে খাই। আসলে কি সত্যি কথা বলতে যে বাবা মায়ের যেটা সম্পর্ক, তখন তো এতটা ভালো বুঝতাম না। সেই জিনিসটা এখন উপলব্ধি করি যে আসলে বাবা মা পৃথিবীতে যখন থাকে তখন আমরা উপলব্ধি করতে পারি না, যখন না থাকে তখন বুঝি যে কি জিনিসটা হারাই যায়। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে খুশি হতাম এই কারণে যে আমার বাবা যদি এখন ঘরে যদি সে অচল হয়েও থাকতো, আর যদি যাই যে বাবা যখন মুখটা আমি দেখতাম, পৃথিবীতে সন্তান হিসেবে মানে আমার সে তার থেকে খুশি হতো না। আমরা হয়তো ব্যস্ত হয়ে যাই ফোনে, কাজের চাপে, নিজের দুনিয়ায়, কিন্তু কেউ একজন প্রতিদিন অপেক্ষা করে শুধু আমাদের একটা ফোনের জন্য। যাদের মা বাবা আছে তারা যেন কখনো তাদের অবহেলা না করে, আর যাদের নেই তারা জানে মা বাবা হারানোর কষ্ট কতটা গভীর। আজকে বাসায় ফিরে একবার জিজ্ঞেস করো, আব্বু, আম্মু, তোমরা কেমন আছো?